চাণক্য বলেন যে কেবল তারাই মিথ্যা বলে যারা সত্য জানে, কারণ যারা মিথ্যা বলে তারা হয়তো বাস্তবতা সম্পর্কে সচেতন থাকে না, কিন্তু মিথ্যাবাদী সর্বদা সত্য জানে। এ কারণেই মিথ্যা ধরা একটি শিল্প। হ্যালো বন্ধুরা, হ্যাপিনেস উইথ অভিজিৎ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি খুবই বিশেষ, কারণ আজ আমরা এমন একটি দক্ষতা শিখতে যাচ্ছি যা আপনাকে জীবনের প্রতিটি পদক্ষেপে সাহায্য করবে। মিথ্যা ধরার শিল্প। যারা সত্যের পথে জীবনযাপন করতে চায় তাদের জন্যে এই শিল্পটি শেখা অপরিহার্য। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে সহজে মিথ্যা ধরা যায়, কোন লক্ষণগুলিতে মনোযোগ দিতে হবে এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু তার আগে আমি আপনাদের চাণক্য এবং তার শিষ্য চন্দ্রগুপ্তের একটি গল্প বলি। এই গল্পটি আপনাকে কেবল অনুপ্রাণিতই করবে না, বরং শেখাবে কিভাবে চাণক্য তার তীক্ষ্ণ বুদ্ধি এবং পর্যবেক্ষণের মাধ্যমে এক মুহূর্তে মিথ্যা ধরে ফেলতেন। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি এমন কিছু শিখতে চলেছেন যা আপনার জীবন বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। একদিন চন্দ্রগুপ্ত তার গুরু চাণক্যের কাছে এলেন। তার মুখে ছিল এক অদ্ভুত অভিব্যক্তি। সে অস্বস্তিতে ছিল, যেন কিছু লুকাচ্ছে। চাণক্য তার দিকে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, চন্দ্রগুপ্ত, কি হয়েছে? আজ তোমাকে একটু মনমরা লাগছে কেন? চন্দ্রগুপ্ত হেসে উত্তর দিল, গুরুদেব, কিছু না, আমি শুধু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলাম, সবকিছু ঠিক আছে। কিন্তু তার চোখ অন্য কথা বলছিল। চাণক্য লক্ষ্য করলেন যে চন্দ্রগুপ্তের হাসিটা কৃত্রিম এবং তার স্বরে সামান্য কম্পন রয়েছে। চাণক্য হেসে বললেন, চন্দ্রগুপ্ত, তুমি আমার শিষ্য। আমার কাছে তোমার কিছু লুকানোর দরকার নেই। বলো তো কি হয়েছে? চন্দ্রগুপ্ত আবার হেসে প্রশ্নটা এড়ানোর চেষ্টা করল। গুরুদেব, আপনিও তো সবসময় আমার মনের কথা বুঝে ফেলেন। সত্যি কিছুই হয়নি। চাণক্যের বুঝতে বেশি সময় লাগল না। তিনি 2 মিনিটের মধ্যেই চন্দ্রগুপ্তের মিথ্যাটা ধরে ফেললেন। চাণক্য শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, চন্দ্রগুপ্ত, তুমি যা বলেছ তা সত্যি নয়। গত রাতে তুমি কিছু সৈন্যের সাথে একটি গোপন বৈঠক করেছ, যেখানে তুমি একটি পরিকল্পনা করেছ, আর সেই পরিকল্পনাটি আমার কাছে লুকাচ্ছ। আমি কি ঠিক বলছি? চন্দ্রগুপ্ত হতবাক হয়ে গেল। বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল। সে সাহস সঞ্চয় করে বলল, গুরুদেব, আমি খুব আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বলেছিলাম। আপনি এত সহজে কিভাবে তা ধরে ফেললেন? দয়া করে আমাকে এই বিদ্যা শেখান। চাণক্য হেসে বললেন, আমার শিষ্য, মিথ্যা ধরা কোনো জাদু নয়, বরং এটি একটি শিল্প যা পর্যবেক্ষণ, ধৈর্য এবং বুদ্ধিমত্তা থেকে আসে। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে মিথ্যা ধরতে হয় এবং সত্যকে দেখতে হয়। কিন্তু প্রথমে আমি আপনাদের আরেকটি গল্প বলি যা এই শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করবে। এক ছোট্ট গ্রাম ছিল সবুজে ভরা, শান্ত এবং সৎ লোকে পরিপূর্ণ। সেই গ্রামে একজন বণিক বাস করতেন। তার নাম ছিল ধর্মদত্ত। ধর্মদত্তের ঘিয়ের দোকান পুরো গ্রামে বিখ্যাত ছিল। লোকেরা বলতো যে তার দোকানের ঘি সবচেয়ে খাঁটি, তাজা গরুর দুধ থেকে তৈরি, সুগন্ধি এবং সুস্বাদু। ধর্মদত্তের দোকানে সব সময় ভিড় থাকত। দূর দূরান্ত থেকে লোকেরা তার কাছ থেকে ঘি কিনতে আসত। তার ব্যবসা ফুলে ফেপে উঠছিল। তার সবকিছুই ছিল, ধনসম্পদ, খ্যাতি এবং সুনাম। কিন্তু মানুষের মন বড়ই চঞ্চল। টাকা পাওয়ার পরেও লোভের নেশা কমেনি। সময় গড়াতে লাগল এবং ধীরে ধীরে ধর্মদত্তের মনে লোভ জন্মাল। তিনি ভাবতে শুরু করলেন যে ঘিয়েতে সামান্য সস্তা তেল মেশালে তিনি আরও বেশি লাভ করতে পারবেন। তার দোকানটা তো এমনিতেই বিখ্যাত ছিল, কেউ সন্দেহ করত না। সে প্রথমবারের মতো অত্যন্ত দ্বিধার সাথে এই কাজটি করল। সে আশা করেনি যে লোকেরা ব্যাপারটা বুঝবে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিন তার সমস্ত ঘি বিক্রি হয়ে গেল। এর গন্ধ বা রং নিয়ে কেউ সন্দেহ করল না। এটা দেখে তার আত্মবিশ্বাস বেড়ে গেল। এখন সে প্রতিদিন ঘিতে তেল মেশাতে শুরু করল। খরচ কমে গেল, লাভ বেড়ে গেল। তার হিসাব সোনার মতো ঝলমল করতে লাগল। সে একটি নতুন বাড়ি তৈরি করল, তার দোকান বড় করল এবং গ্রামের মন্দিরে দান করতে শুরু করল, যাতে লোকেরা তাকে একজন ধার্মিক ব্যক্তি হিসেবে মনে করে। কিন্তু একটা জিনিস সে বুঝতে পারেনি, সত্যকে যতই লোকানো হোক না কেন, একদিন তা প্রকাশ পাবেই।
গ্রামের কিছু বয়স্ক ব্যক্তি ধীরে ধীরে ঘিয়ের গন্ধ ও স্বাদে পার্থক্য লক্ষ্য করতে লাগলেন। বাচ্চাদের ঘি খাওয়ার পর পেট ব্যথা হতে শুরু করল। কিছু গৃহিণী বললেন যে এর স্বাদ আগের মতো নেই। কিন্তু অভিযোগ করার সাহস কারও ছিল না, কারণ ধর্মদত্ত একজন বিশিষ্ট ব্যক্তি হয়ে উঠেছিলেন। গ্রামে একজন সাধু এলেন। তিনি দূর দূরান্তে ভ্রমণ করতেন, স্থানীয় মন্দিরে থেমে মানুষের মনের কথা শুনতেন। যখন সে এই গ্রামে পৌঁছাল, সেও ধর্মদত্তের দোকান থেকে ঘি কিনল। সে ঘিয়ের গন্ধ শুঁকল, আঙুলে ঘষে খেল। তার মুখে হালকা হাসি ফুটে উঠল। সন্ন্যাসী গ্রামবাসীদের ডেকে জিজ্ঞাসা করলেন, ভাই, আপনার কি মনে হয় না এই ঘিতে কিছু একটা গোলমাল আছে? লোকেরা ভয়ে কথা বলতে না পেরে চুপ হয়ে রইল। সন্ন্যাসী হেসে বললেন, ঠিক আছে, কাল সকালে সবাই গ্রামের মন্দিরে জড়ো হন, আমি সেখানেই সত্যিটা বলবো। পরদিন সকালে পুরো গ্রাম মন্দিরে জড়ো হল। সন্ন্যাসী ধর্মদত্তকেও ডাকলেন। সবার চোখ তার দিকে স্থির ছিল। সন্ন্যাসী একটি বাটিতে ঘি নিয়ে তাতে কিছু তুলা রেখে একটি প্রদীপ জ্বালালেন। ঘিয়ের প্রদীপটি জ্বালানোর সাথে সাথে কালো ধোঁয়া এবং একটি দুর্গন্ধ বের হল। সবাই অবাক হয়ে গেল। সন্ন্যাসী বললেন, দেখুন, খাঁটি ঘি কখনো এভাবে জ্বলে না, এটা অবশ্যই ভেজাল। ধর্মদত্তের মুখ ফ্যাকাশে হয়ে গেল। গ্রামের সর্দার কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন, আমাকে সত্যিটা বলো, তুমি কি মিশিয়েছ? ধর্মদত্ত অনেক চেষ্টা করল মিথ্যা বলতে, কিন্তু সন্ন্যাসীর তীক্ষ্ণ দৃষ্টি আর গ্রামবাসীদের চোখ এড়াতে পারল না। অবশেষে তাকে স্বীকার করতেই হল, আমি ঘিতে সস্তা তেল মিশিয়েছি। গ্রামে নিস্তব্ধতা নেমে এলো। যারা বছরের পর বছর ধরে তাকে বিশ্বাস করেছিল, তারা লজ্জিত বোধ করল। ধর্মদত্ত কান্নায় ভেঙে পড়ে বলল, লোভের বশে আমি এই পাপ করেছি, আমাকে ক্ষমা করো। ঋষি শান্তভাবে বললেন, দেখো ভাই, টাকা উপার্জন করা খারাপ নয়, কিন্তু অসৎ উপায়ে উপার্জিত অর্থ কখনো সুখ এনে দেয় না। মন্দিরে আপনারা যে দানই করুন না কেন, তা সবই বৃথা গেছে, কারণ সেগুলোর উৎস ছিল পাপে পরিপূর্ণ। ধর্মদত্ত সবাইকে কথা দিলেন যে আজ থেকে তিনি আর কখনো ভেজাল মেশাবেন না। গ্রামবাসীরাও তাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু এও প্রতিজ্ঞা করল যে তারা এখন থেকে সব কিছু সাবধানে কিনবে। চন্দ্রগুপ্ত, এই গল্প থেকে তুমি কি শিখলে? সবচেয়ে বড় শিক্ষা হলো, মানুষ যতই চালাক হোক না কেন, সে সত্যকে লুকাতে পারে না। মিথ্যের পর্দা একদিন ঠিকই উঠে যায়। দ্বিতীয়ত, ব্যবসায় সততাই সবচেয়ে বড় সম্পদ। যে এই সত্যটি উপলব্ধি করে, সেই একজন সত্যিকারের ব্যবসায়ী হয়ে ওঠে। এই গল্পের আরও একটি দিক আছে, মানুষের চোখ। যদি একজন ব্যক্তিও সতর্ক হয়, তবে সে পুরো গ্রামের চোখ খুলে দিতে পারে, ঠিক যেমন সেই ঋষি করেছিলেন। এর মানে হলো, যখন সমাজের চোখ বন্ধ থাকে, তখন অসৎ লোকেরা ফুলে ফেঁপে ওঠে, কিন্তু যখন সচেতনতা আসে, তখন অসততার অবসান ঘটে। চন্দ্রগুপ্ত, এই ঋষি শুধু সেই ব্যবসায়ীকেই শুধরে দেননি, বরং পুরো গ্রামকে শিখিয়েছেন যে চোখ বন্ধ করে রাখলে সত্য ঢাকা পড়ে না। যদি গ্রামবাসীরা সত্যকে চিনতে পারত, শুরুতে তারা ঘি দিয়ে আশীর্বাদ প্রাপ্ত হতো। ভেজাল শিশুদের ক্ষতি করে না। অতএব রাজ্য পরিচালনা করার সময় বা কোনো পদে অধিষ্ঠিত থাকার সময় তোমাকেও সতর্ক থাকতে হবে। যখন কোনো সভাসদ তোমার তোষামত করে, তখন তার কথার আড়ালে লুকিয়ে থাকা উদ্দেশ্যটি দেখো। যখন কেউ তোমাকে উপদেশ দেয়, তখন তার হৃদয়ের সত্যটি উপলব্ধি করো। প্রতিটি কথা, প্রতিটি আচরণ, প্রতিটি হাসির পেছনের সত্যটি বোঝো, এবং মনে রেখো যে যে ব্যবসায়ী লোভের বশবর্তী হয়েছিল, সে তার সম্মান হারিয়েছিল। আজও গ্রামের লোকেরা তাকে সন্দেহের চোখে দেখে। জীবনে একবার বিশ্বাস ভেঙে গেলে মানুষ আর কখনো আগের মতো হয় না। চন্দ্রগুপ্ত মাথা নত করে বললেন, আচার্য, আমি বুঝেছি। আমি রাজ্যে এবং জীবনে সত্যকেই সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে গণ্য করব। আমার সামনে যতই লোভ থাকুক না কেন, আমি তখন কখনো অবিচার বা প্রতারণা করব না। এগুলোর সাহায্যে আমরা সহজেই একজন ব্যক্তির মিথ্যা চিনতে পারি। কিন্তু এই বিদ্যার জন্য প্রয়োজন ধৈর্য, উপলব্ধি এবং নিরপেক্ষতা। তাই আসুন প্রতিটি নিয়ম মনোযোগ দিয়ে বুঝে নেওয়া যাক। নিয়ম 1, শারীরিক ভাষার দিকে মনোযোগ দিন। যখন কোনো ব্যক্তি মিথ্যা বলে, তখন প্রথমে তার শারীরিক ভাষা বদলে যায়। তার মুখে যাই থাকুক না কেন, তার অঙ্গভঙ্গিই সত্য প্রকাশ করে দেয়। এই নিয়মটি বোঝা খুব সহজ। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনার সাথে কথা বলার সময় বারবার এদিক ওদিক চোখ ঘোরায়, তবে এটি সন্দেহের লক্ষণ হতে পারে। সাধারণত যে ব্যক্তি সত্যি কথা বলে, সে নির্ভয়ে অন্যের চোখের দিকে তাকায়, কিন্তু যে ব্যক্তি মিথ্যা বলে, সে চোখে চোখ রাখা এড়িয়ে চলে বা বারবার নিচের দিকে তাকায়। কখনো কখনো মানুষ বারবার তাদের মুখ বা নাক স্পর্শ করে, যা তাদের মানসিক চাপের লক্ষণ।
যখন মন মিথ্যা তৈরি করে তখন শরীর টান টান হয়ে যায় এবং হাতগুলো অনিচ্ছাকৃতভাবে মুখ, নাক বা গলার দিকে চলে যায়। এছাড়াও পায়ের নড়াচড়াও অনেক কিছু বলে যায়। যে ব্যক্তি মিথ্যা বলে সে চেয়ারে বারবার পা নাড়ায়। চাণক্য বললেন, চন্দ্রগুপ্ত, আমি তোমাকে কিছু নিয়ম বলতে যাচ্ছি। যদি কোনো ব্যক্তি অস্বস্তিতে বসে বা ঘন ঘন বসার ভঙ্গি পরিবর্তন করে, তবে এই কাজগুলো স্নায়বিক চাপের ফল। নিয়ম 2, তাদের কণ্ঠস্বরের ওঠানামা বোঝো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়মটি হল কোনো ব্যক্তির কণ্ঠস্বরের দিকে মনোযোগ দেওয়া। যখনই কোনো ব্যক্তি মিথ্যা বলে তার কণ্ঠস্বরে সামান্য পরিবর্তন আসে, এমনকি সে নিজে তা বুঝতে না পারলেও। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি সাধারণ কথাবার্তায় নরম সুরে কথা বলে কিন্তু কোনো নির্দিষ্ট প্রশ্নে হঠাৎ তার কণ্ঠস্বর উঁচু বা কর্কশ হয়ে যায়, তবে এটি একটি লক্ষণ হতে পারে যে সে ওই প্রশ্নটিতে অস্বস্তি বোধ করছে। একইভাবে যদি তার কণ্ঠস্বর হঠাৎ থেমে থেমে আসে, যেমন আমি, এটিও মিথ্যা বলার একটি লক্ষণ। কখনো কখনো একজন মিথ্যাবাদী অন্য ব্যক্তিকে আশ্বস্ত করার জন্য তার কথা বারবার পুনরাবৃত্তি করে। তারা বলতে পারে, না না, আমি সেখানে মোটেই ছিলাম না। এই পুনরাবৃত্তি ইঙ্গিত দেয় যে তারা তাদের মিথ্যাকে আরও দৃঢ় করার চেষ্টা করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের কণ্ঠস্বরের কম্পন। একজন স্নায়বিক মিথ্যাবাদী চাইলেও স্থির কণ্ঠস্বর বজায় রাখতে পারে না। তাদের কণ্ঠস্বর আর্দ্র, সামান্য কম্পিত বা তীক্ষ্ণ হয়ে যায়। একজন অভিজ্ঞ শ্রোতা সঙ্গে সঙ্গে কাঁপুনি ধরতে পারেন, কিন্তু এখানেও সতর্কতা প্রয়োজন। মঞ্চে কথা বলার সময় বা কোনো অপরিচিত ব্যক্তির সাথে কথা বলার সময় ঘাবড়ে যাওয়ার কারণে কিছু লোক এমন সংকেত দেয়। তাই শুধু কণ্ঠস্বরের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না। এছাড়াও মুখের অভিব্যক্তি, চোখের নড়াচড়া এবং শারীরিক অঙ্গভঙ্গি পর্যবেক্ষণ করুন। নিয়ম 3, একটি গল্পের মধ্যে অসঙ্গতি খুঁজে বের করা। যখন কোনো ব্যক্তি মিথ্যা বলে তখন তার কথাগুলোর মধ্যে অসঙ্গতি থাকাটা স্বাভাবিক। সত্য একটাই, তাই যে ব্যক্তি সত্যি বলে তার গল্প সবসময় একই থাকে। কিন্তু একজন মিথ্যাবাদীকে বারবার তার গল্প তৈরি করতে হয় এবং এই প্রক্রিয়ায় তারা কোথাও না কোথাও তালগোল পাকিয়ে ফেলে। উদাহরণস্বরূপ, ধরুন কেউ বলল, আমি গতকাল সারাদিন বাড়িতেই ছিলাম, কিন্তু কিছুক্ষণ পর বলল, আমি এক বন্ধুর সাথে দেখা করতে বাজারে গিয়েছিলাম। এটি একটি অসঙ্গতি। দুটি কথাই একসাথে সত্য হতে পারে না। এভাবেই মানুষ তাদের কথা পরিবর্তন করতে থাকে এবং মিথ্যার স্তরগুলো উন্মোচিত হতে থাকে। আপনি যদি শান্তভাবে এবং ধৈর্য ধরে তাদের আগের ও পরের উত্তরগুলো মিলিয়ে দেখেন, তাহলে আপনি এই পার্থক্যগুলো লক্ষ্য করতে শুরু করবেন, বিশেষ করে যখন আপনি একই প্রশ্ন বিভিন্নভাবে জিজ্ঞাসা করবেন। কখনো কখনো যখন একই প্রশ্ন আবার জিজ্ঞাসা করলে তাদের উত্তর বদলে যায়, এটাও মিথ্যা বলার একটি লক্ষণ। সতর্ক থাকুন, কখনো কখনো একজন ব্যক্তি সত্যি সত্যি কিছু বললেও তা ভুলে যেতে পারে। তাই অন্যান্য নিয়মের সাথে এই নিয়মটিও মনে রাখবেন। নিয়ম 4, আবেগের গভীরতা যাচাই করুন। যে ব্যক্তি মিথ্যা বলে তার আবেগ প্রায়শই কৃত্রিম হয়। উদাহরণস্বরূপ, যদি কেউ খুব জোরে দুঃখ বা আনন্দ প্রকাশ করতে শুরু করে কিন্তু তার চোখে জল না থাকে বা তার মুখে আসল অভিব্যক্তি ফুটে না ওঠে, তাহলে তা সন্দেহের কারণ হতে পারে। প্রকৃত আবেগ ভেতর থেকে আসে এবং এর জন্য খুব বেশি প্রচেষ্টার প্রয়োজন হয় না। কিন্তু মিথ্যা বলার সময় একজন ব্যক্তি চিন্তা করে এবং মুখের ভাব তৈরি করে। এ কারণেই তার কণ্ঠস্বর তার মুখের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। শারীরিক ভাষা এবং চোখের অভিব্যক্তিতে পার্থক্য দেখা যায়। উদাহরণস্বরূপ, যদি কোনো বন্ধু বলে যে সে আপনার সাহায্যে খুশি কিন্তু তার মুখে কোনো আনন্দ প্রকাশ না পায় বা সে বারবার হাসার চেষ্টা করে, তাহলে কিছু একটা গোলমাল আছে। একইভাবে যে ব্যক্তি দুঃখের ভান করে সে বারবার তার মুখে হাত দিতে পারে, নিচের দিকে তাকাতে পারে বা মুখ ঘুরিয়ে নিতে পারে। তবে মনে রাখবেন যে অতিরিক্ত আবেগ সবসময় মিথ্যা বলার লক্ষণ নয়। কিছু মানুষ স্বভাবতই নাটকীয় হয়, তাই আপনার কথা, শারীরিক ভাষা এবং কণ্ঠস্বরের দিকে খেয়াল রাখুন। নিয়ম 5, সময়ের চাপ তৈরি করুন। একজন মিথ্যাবাদীর তার মিথ্যা প্রস্তুত করার জন্য সময়ের প্রয়োজন হয়। আপনি যদি তাদের উপর প্রশ্নবাণ বর্ষণ করেন বা দ্রুত উত্তর চান, তাহলে তারা আতঙ্কিত হতে পারে বা থেমে থেমে উত্তর দিতে পারে। ধরুন আপনি কাউকে জিজ্ঞাসা করলেন, গতরাতে তুমি কোথায় ছিলে, এবং সে সাথে সাথে উত্তর না দিয়ে ভাবতে বা আশেপাশে তাকাতে শুরু করে, এর মানে হলো সে মনে মনে একটি উত্তর তৈরি করছে। অন্যদিকে একজন সত্যবাদী ব্যক্তি কোনো বিরতি না দিয়ে স্পষ্ট উত্তর দেয়। তাই যখনই আপনি কাউকে সন্দেহ করবেন, তাকে হঠাৎ একটি প্রশ্ন করুন এবং অবিলম্বে উত্তর চান।
এটি মিথ্যাবাদীর উদ্বেগ বাড়িয়ে দেবে এবং তার মুখের ও শারীরিক ভাষা বদলে যাবে। কিন্তু সাবধান থাকুন, কখনো কখনো সত্যি বলার সময়ও মানুষ চিন্তা করার জন্য সময় নেয়, যেমন প্রশ্নটি পুরনো কিনা বা ব্যক্তিটি ক্লান্ত কিনা। তাই শুধুমাত্র এর ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না। অন্যান্য নিয়মগুলোও বিবেচনা করুন। অতিরিক্ত তথ্যের কথা ভাবুন। একজন মিথ্যাবাদী তার বক্তব্যকে বিশ্বাসযোগ্য করার জন্য অনেক অপ্রয়োজনীয় তথ্য দেয়। তারা এমন সব তুচ্ছ বিবরণ দেওয়ার প্রবণতা দেখায় যা আসল প্রশ্নের সাথে সম্পর্কিত নয়। উদাহরণস্বরূপ, যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন গতকাল আপনি কোথায় ছিলেন এবং সে বলে আমি বাজারে গিয়েছিলাম, সেখানে একটি লাল গাড়ি দেখেছিলাম, তারপর হঠাৎ বৃষ্টি শুরু হলো এবং তারপর আমি এক বন্ধুর সাথে দেখা করলাম। এটি অতিরিক্ত বিশদ বিবরণ। একজন সত্যবাদী ব্যক্তি কেবল উত্তর দেবে আমি বাজারে গিয়েছিলাম। এই মিথ্যাবাদী প্রায়শই তার কথোপকথন এত বিশদ বিবরণে ভরিয়ে তোলে যে শ্রোতা বিভ্রান্ত হয়ে পড়ে এবং আসল প্রশ্নটি ভুলে যায়। এটিও মিথ্যার একটি লক্ষণ হতে পারে, তবে এখানেও সতর্কতা প্রয়োজন। কিছু মানুষ স্বভাবতই দীর্ঘক্ষণ কথা বলে, তাই প্রথমে এই অভ্যাসটি বোঝার চেষ্টা করুন। যখন কোনো নির্দিষ্ট বিষয়ে তাদের কথোপকথন অস্বাভাবিকভাবে দীর্ঘ হয়ে যায় তখন সতর্ক হন। নিয়ম 7, নিজের সহজাত প্রবৃত্তির উপর বিশ্বাস রাখুন। আমাদের সকলেরই একটি স্বাভাবিক অনুভূতি আছে, যাকে বলা হয় অন্তরের অনুভূতি। যখনই কেউ মিথ্যা বলে, আমাদের ভেতরের একটি ক্ষীণ কণ্ঠস্বর বলে ওঠে, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। এটা ঠিক মনে হয় না। এই প্রবণতাকে উপেক্ষা করবেন না। যদি কেউ আপনার চোখের দিকে তাকিয়ে বলে যে সে সত্যি বলছে কিন্তু আপনার মনে সন্দেহ জাগে, তাহলে এই অনুভূতির দিকে মনোযোগ দিন। আপনার অবচেতন মন ব্যক্তিটির মুখ, অঙ্গভঙ্গি, কথা এবং পরিস্থিতি থেকে পাওয়া সমস্ত সংকেত একত্রিত করে এই সংকেতটি দেয়। আপনি যদি আপনার জীবনে এই 7টি নিয়ম মেনে চলার চেষ্টা করেন, তাহলে খুব শীঘ্রই আপনিও আসল এবং নকলের মধ্যে পার্থক্য করতে শিখে যাবেন।